ভাইজান, জুতা বাহিরে রেখে আসে, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাহিরে রেখে আসতে যায়, সাথে আমার জুতা জুড়েও নিয়ে যায়। জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে গায়ে পাঞ্জাবি মুছে, তারপর সোফার উপরে বসে। এই বাসায় সব কিছু স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবা গায়ের পোশাকটা ময়লা। যদি অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসে। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিচ্ছেন ঠিকই, তবে দাগ তুলতে পারেন। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে হেসে কথা বলছে। ছোট চাচা গম্ভীর হয়ে আছে, এমন গম্ভীর হয়ে থাকে আমার স্কুলে অঙ্কের শিক্ষক। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলে মেয়েদের সাথে হাসতে দেখেছি, চাচির সাথে হেসে হেসে এই কথা বলো। তবে বাবা আসা এখন গম্ভীর মুখ করে বসে আছে। বাবা বলেন, শওকতের মায়ের অবস্থা বেশি ভালো না। তোর কাছে যদি টাকা থাকে 1000 টাকা দি, আমি 2 মাস পরেই ফেরত দিয়ে দেব। ছোট চাচা বলেন, ভাইজান, এখন আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন আমার কাছে দান নিতে আসবে, আমি টাকা দিয়ে দিব, এমনটা ভেবে বসে দেখো না। চাচার এই কথা শুনে দেখলাম বাবার মুখে ওই একই হাসি লেপটে আছে। বাবার কি মন খারাপ হয় না? নাকি মানুষ অভাবের দিন সব কিছু সখ্য করে নিতে পারে? বাবার মুখে এরকম মৃদু হাসি, এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যত অপমান করা হোক, মুখে হাসি রেখে সব কিছু সখ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভিতর চলে যায়। তখন এই ছোট চাচার বড় ছেলে রুকন আসে। রুকন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রুকন আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রুকনের ঘর ভর্তি খেলনা, আর আমার শুধু একটা ভাঙা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা কিনে দিয়েছে। রুকন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে, তুমি কখনো বরফের ভিতরে হাঁটছো? আমি বলি না। রুকন বলে, আমরা বরফের দেশে ঘুরতে যাচ্ছি। ঘরের ভিতর থেকে চাচা রুকনকে ডাক দিলেন, ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসেন ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনে এই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভিতর ঠান্ডা বাতাস ছিল, এখানে ভীষণ গরম, বাহিরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন হাসি নেই, গম্ভীর হয়েই হাঁটছেন। বাবা মুখে হাসি রেখেই যখনই কারো কাছে টাকা ধার করতে যায়, এই যেমন দোকানে বাকি বাজার নিতে হলে তখনই মুখে একটা হাসি রাখে, ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি, বাবা, বরফের দেশ কোথায়? বাবা কোনো উত্তর দেয় না। আমি আবার জিজ্ঞেস করি, বাবা, সেখানে কি বরফ দিয়ে ঘর বানানো? বাবা এবারও কোনো উত্তর দেয় না। আমি মনে মনে বরফের দেশের ছবি আঁকতে থাকি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, শরবত খাবি? আমি বলি, খাবো। রাস্তার পাশেই লোক শরবত বিক্রি করছে, প্রতি গ্লাস 10 টাকা। বাবা 2 গ্লাস লেবুর শরবত নেয়। লোকটার কাছে ছোটো ছোটো কালি বোতলও আছে। বাবা সেই বোতলে মায়ের জন্য 1 গ্লাস শরবত নেয়। শরবতের বোতল নিয়ে আমি বাসার দিকে হাঁটতে থাকি। মা সুস্থ হবার পর থেকে রান্নাঘরে তেমন যেতে পারে না। চুলার পাশে বেশি সময় থাকলেও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কাশি কিছুতেই থামে না। এমনভাবে কাশি দেয় মনে হয় মায়ের বুকের ভিতর থেকে সব বের হয়ে আসবে। মায়ের আবার কাশি উঠেছে। বাবা রান্নাঘরে ছুটে যায় তরকারি দেখতে। মা ইশারা দিয়ে বলেন, জানালা খুলে দিতে। আমি জানালা খুলে দিই। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে। বাবা রান্নাঘর থেকে এসে মায়ের হাতে লেবুর শরবত দিয়ে বলে, এটা খেয়ে নাও, ঠান্ডা আছে, শরীর শীতল হয়ে যাবে। মা শরবত খায় না, আঁচলটা মুখের উপর রেখে বিছানায় শুয়ে থাকে। মায়ের চিকিৎসার জন্য 35,000 টাকা দরকার। 15,000 টাকা বাবা জোগাড় করতে পারলেও বাকি টাকা কিছুতেই জোগাড় করতে পারেনি। বিকেলবেলা বাবার বন্ধু শহীদুল কাকা মাকে দেখতে আসেন। বাবা কথায় কথায় আবার সেই লজ্জা মার্কা হাসি দেয়। শহীদুল কাকার কাছে কিছু টাকা ধার চায় মায়ের চিকিৎসার জন্য। বাবার একটা কাপড়ের দোকান আছে। শহীদুল কাকার কাছে বলেন, চাইলে দোকানটা বন্ধক হিসেবে দিতে পারে। শহীদুল কাকা বলেন, কি বলছো এসব তুমি?
তুমি আমার অল্প করে দিয়ে দিবে, তাতেই হবে। সন্ধ্যায় বাসায় এসো। বাসায় কিছু টাকা আছে, আগামীকাল ব্যাংকে রাখবার কথা ছিল। বাবার চোখে এবার চল করে ওঠে। মায়ের চিকিৎসা শহীদুল কাকার দেওয়া টাকাতেই হয়। মা পুরোপুরি সুস্থ হতে 2 মাস চলে যায়। আমাদের স্বাভাবিক জীবন চলতে থাকে। বাবা মাসে মাসে কিছু টাকা শহীদুল কাকাকে দিয়ে দেন। আমি ক্লাস 7-এ উঠেছি। স্কুলের টিফিন টাইমে সিঁড়ি থেকে নামতে যেয়ে পায়ে হোঁচট খাই। ডান পায়ের একটা নখ ভেঙে রক্ত বের হয়। তখনই দেখি স্কুলে শহীদ কাকা এসেছেন। শহীদুল কাকা আমার মাথায় হাত রাখে, তারপর চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরি থেকে বের হয়ে আমারে বলে স্কুল ব্যাগ নিয়ে নিতে। আমি বলি, কাকা আমার স্কুল কোনো ছুটি হয়নি। কাকা বলেন, তোর স্যারের সাথে কথা বলেছি, জরুরি কাজ আছে, তাই যেতে হবে। শহীদুল কাকার সাথে রিক্সায় উঠে আমি। কাকা পুরো রাস্তায় কোনো কথা বললেন না, চুপচাপ হয়ে আছে। বাড়ির সামনে রিক্সা থামতেই দেখি অনেক মানুষের ভিড় ঠেলে বাড়ির ভিতরে আসি। উঠানের পাশে বড় একটা আম গাছের পাশেই একটা কাঠ। সেই কাঠের উপর বাবাকে রাখা। বাবা কোনো কথা বলছেন না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবার কোন দোকানের বিপরীতে এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেয়। প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছি। হঠাৎ ওই চেয়ারে বসতে যেয়ে নিচে পড়ে গেল। আমরা ছুটে যেয়ে ধরলাম। বেশি সময় নিল না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সব শেষ। কথাগুলো বলে তিনি কাঁদতে শুরু করলেন। বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে, যার ভিতরে ছোট চাচাও আছে। তবে আমার সন্ধ্যা হতেই যে যার মতো চলে যায়। রাতে মা আর আমি বাসায় থাকি। মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট ওঠে। সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না। মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি। অবশ্যের ভিতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছি। ঝামেলা হয় বাবার দোকান নিয়ে। দোকানের দেখাশোনা করার মতো কেউ নেই। মা ঠিক করেন দোকান বিক্রি করে দেবে। শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে। শহীদুল কাকা বলেন, দোকানটা রেখে দিন ভাবি, একজন কর্মচারী ঠিক করে দিব আমি। শহীদুল কাকা একজন লোক রেখে দেয়। লোকটার নাম হাশেম। হাশেম চাচাই দোকানের দেখাশোনা করে। এই লোকটার ভিতরে কোনো লোভ নেই। আমি মাঝে মধ্যে বিকালে যেয়ে দোকানে বসি। দোকান থেকে যে কয়টা টাকা আসে আমাদের শহরে চলতে কষ্ট হয়ে যায়। আমরা বাসা ছেড়ে দিই। শহীদুল কাকা তার বাড়ির ছিলেকোঠায় আমার আর মায়ের থাকবার জন্য জায়গা করে দেয়। আমরা সেখানেই থাকি। দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয়, তাই মা নিজেই দোকানে বসা শুরু করে। সব কিছু বুঝে নিতে একটু কষ্ট হয়, তবে মা মানিয়ে নেন। আগে পুরুষের পোশাক ছিল, মা দোকানে বসবার পরে ধীরে ধীরে মহিলাদের কাপড় তুলে, শাড়ি, সেলোয়ার কামিজ এসব। ইন্টারমিডিয়েট পাস করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। মাকে ছেড়ে চট্টগ্রামে যেতে হয়। যখন বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষ পড়ি, তখনই মা আবার অসুস্থ হয়ে যায়। মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে। মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না। শহীদুল কাকা সব কিছু দেখাশোনা করে। শহীদুল কাকার বড় মেয়ে নওমি মাকে প্রতিবেলায় বাদ দিয়ে যায়। আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে, তবে সে সুযোগ হয়ে ওঠে না। মা নিজেই বলেন তিনি সুস্থ আছে, আমি যেন পড়াশোনা না ছাড়ি। কয়েকদিন মায়ের কাছ থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসতে না, তবে মন থাকে মায়ের কাছে। শহীদুল কাকার বড় মেয়ে নওমি আমার থেকে 2 বছরের ছোট। মেয়েটা মাকে বেশ যত্ন করে। মাকে নওমি খালামণি বলে ডাকে। কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয়। আমি হাসি। নওমি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবু মাকে মেয়েটা খুব যত্নে রাখে। সারাদিন কালামণি কালামণি করে ডাকবে। দিনে কমপক্ষে 20 বার আমাদের ঘরে আসবে। মায়ের সাথে ওরও অনেক কথা, যদি সেসব কিছুই দরকারি কথা না। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবার পরেই আমি আবার ঢাকায় চলে আসি। চাকরির জন্য পড়ছি, সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই। তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকেই মনোযোগ দিই। চাকরি না হলে তখন দোকান দেখব। আপাতত চাকরি নিয়ে ভাবতেই বলছে মা। 1 বছর পরের এক বিকাল, মা ছাদে বসে আছে। নওমি মায়ের চুল বিলি কেটে দিচ্ছে। আমি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না। নওমি আমাকে দেখে ফেলে, মায়ের কাছে বলে, খালামণি তোমার ছেলে এসেছে। মা বলেন, কিছু বলবি? আমার কিছু বলবার সাহস হয় না, গলা ভারী হয়ে আসছে। কথা বললে মন হয় কেঁদে ফেলবো। নওমি আমার ঘুরিয়ে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে। নওমি বলে, খালামণি তুমি উঠো। মা উঠে দাঁড়িয়ে আমার চোখের পানি দেখে কাছে ছুটে আসি।
মা বলেন, কি হয়েছে? আমি চোখ মুছে নিয়ে বলি, মা আমার চাকরি হয়েছে, তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার। মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে, কিছুতেই সেই কান্না থামছে না। আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে। ঠিক করি মাকে নিয়েই খুলনা যাব। মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নৌমি মন খারাপ থাকে। গত রাত মায়ের পাশে এসে কিছু সময় কাঁদলো। নৌমি চলে যাবার পর মা বলেন, তোর নৌমিকে কেমন লাগে? আমি বলি, ভালোই আছে। মা আবার বলে, নৌমির সাথে তোর বিয়ে দিলে কেমন না? মেয়েটা তোকে পছন্দ করে, এমনিতেও আমি বুঝি। আমি কিছু না বলেই ছাদে এসে দাঁড়াই। মা আমার পিছু পিছু এসে বলে, কি নৌমি কি তোর পছন্দ না? মা, নৌমি পছন্দ হওয়ার মতোই মেয়ে। মা হেসে বলে, তা অবশ্য ঠিক বলেছিস। 3 দিন পরেই নৌমির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে নৌমি আর মাকে নিয়ে আমি খুলনা চলে আসি। নৌমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো, আর মায়ের সাথে নৌমির সম্পর্ক দেখে ভালো লাগে। নৌমির সাথে আমার বিয়ের পরে নৌমি মাকে মা বলে ডাকি। মা বলে দিয়েছে আমাকে আগের মতোই কালামণি বলে ডাকি, এটা সুন্দর লাগে। কালামণি হলো আরেক মা। তারপর থেকেই মাকে নৌমি কালামণি বলেই ডাকে। 2 মাস পরে গত রাতে নৌমির বাবা শহীদুল কাকা খুলনা আমাদের বাসায় আসে। এবারই প্রথম এখানে আসে। শ্রাবণ মাস চলছে, বাহিরে গত 3 দিন ধরে বৃষ্টি। শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোফায় বসে। তখন এই নৌমি এসে বলে, বাবা জুতায় অনেক পানি কাদা লেগেছে, জুতা বাহিরে রেখে আসি, আমার কাছে দাও। নৌমিকে টানতে বলি। বুকের ভিতরে পুরনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি এই জুতা নিয়ে এখানে বসে থাকুন কিছু সময়। শহীদুল কাকা আরাম করে বসে আছে। আমি তাকিয়ে দেখি, মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। আজকে যদি বাবা থাকতেন, এত বড় বাসা, স্বচ্ছ কাঠের মতো সব, চাচাদের বাসার মতোই আমার বাসাটা। বাবা যদি এখানে বসতেন। শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার 2 চোখ ভিজে যায়।